ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আফরিন নিশিতা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশন এর প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং নয়া দিগন্ত এর নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। শুরুতেই আমি আসতে চাই ফেরদৌস মামুন আপনার কাছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, শুরুতেই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। 2 আসনে তারেক রহমান ও খালেদা জিয়ার বিকল্প প্রার্থীদের প্রার্থিতা বৈধ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বগুড়ায় বাতিল হলেও ঢাকায় বৈধ ঘোষণা করা হয়েছে। আপনার কাছে জানতে চাই আসলে যে 2 আসনে ওনার, 1 আসনে ওনার প্রার্থিতা বাতিল, মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হলেও আরেকটিতে বৈধ ঘোষণা করা হয়েছে। কাগজপত্র তো আসলে হয়তো একই রকম দিয়েছিলেন, সেক্ষেত্রে একটিতে বাতিল হলো, আরেকটিতে কেন বৈধ ঘোষণা করা হলো? ধন্যবাদ আপনাকে। আসলে আমার কাছে মনে হয় যে আপনি যেটা মনে করছেন যে 2 আসনে একই কাগজপত্র দেওয়া হয়েছে, তারপর হয়তো বা মনের ভুলে বা ব্যস্ততার কারণে কোনো না কোনো জায়গায় হয়তো বা তারিখে ভুল হতে পারে, যেটা বগুড়ার ক্ষেত্রে আমরা দেখেছি। মান্না ভাইয়ের বিষয়টা যে ওখানে ওনার স্বাক্ষরের পর যে তারিখটা ছিল, সেই তারিখটা 2 জায়গায় 2 রকম দেওয়া হয়েছিল। তো সেটাকে রিটার্নিং কর্মকর্তাকে একটা সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এবং তার এটা বাতিল করেছেন। আমার মনে হয় ঢাকায় সেই সমস্যাটা হয়নি বলেই ওনার মনোনয়নপত্রটা এই জায়গাটায় বৈধ বলে ঘোষিত হয়েছে। আপনি জানেন যে এর আগে যে মাহমুদুর রহমানের এই নির্বাচনে অংশগ্রহণে বেশ কিন্তু নাটকীয়তাও হয়েছে, যে উনি ঋণ খেলাপি, ঋণ দিয়ে করতে পারবে কিনা, টিউশন ডেট এগুলি হওয়ার পর দেখা গেল যে উনি শেষ পর্যন্ত চেম্বার কোর্ট থেকে ওনার এই নির্বাচন করতে পারবে, ঋণ খেলাপি নন, এ ধরনের একটা কাগজ নির্বাচন কমিশনে জমা দিতে পেরেছে। পাশাপাশি আমি মনে করি যে তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার আসনে যে কাগজপত্রগুলো জমা দেওয়া হয়েছে, অবশ্যই সেটা খুবই পরীক্ষা নিরীক্ষা বা এই কাজটা করার জন্য তাদের অবশ্যই দক্ষ লোক কাজ করেছে, কারণ ওনার তো দলীয় প্রধান। যদিও এই মুহূর্তে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তার পরিবর্তে বিকল্প প্রার্থী তারা এর আগে থেকেই দিয়ে রেখেছে, সুতরাং সে 2 আসনে সম্ভবত কোনো সমস্যা হবে না বিএনপি। এবং আমি মনে করি বা আমার ধারণা যেটা, যে বিএনপির এই মুহূর্তে যিনি দলীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি সম্ভবত 2টা আসনেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জি, আমি একটু আসতে চাই মাসুমুর রহমান খলিলি আপনার কাছে। আপনার কাছেও আমি আসলে একই প্রশ্ন রাখতে চাইবো, তবে আপনার কাছে জানতে চাই যে বাতিল হয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার যেই মনোনয়নপত্র, সেটি বাতিল করা হয়েছে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে তাসনিম জারা বলেছেন যে মনোনয়নপত্র গ্রহণ না করার পেছনে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়, যা দরকার ছিল তার চেয়েও বেশি জমা দিয়েছিলেন তাসনিম জারা, এমনটা তাসনিম জারা জানিয়েছেন। এবং যেই 10 জনের আসলে তথ্য সত্যতার জন্য যাচাই বাছাই করা হয়েছিল, তার মধ্য থেকে 2 জনের ক্ষেত্রে দেখা গেছে যে তারা আসলে ঢাকা 9 আসনের ভোটার নন। এটি আসলে কেন হলো বা এটি কিভাবে হলো? স্বতন্ত্র যারা প্রার্থী হন তাদের তো 1% ভোটের স্বাক্ষর লাগে। এটা একটা জটিল বিষয়। যারা স্বাক্ষর করবেন তারা কিন্তু ওই নির্বাচনী এলাকায় তাদের নাম, তাদের যে ঠিকানা, এগুলো যদি জেনুইন প্রমাণিত না হয় তাহলে অনেক সময় মনোনয়নটা বাতিল হয়ে যায়। ডাক্তার যারা সম্ভবত এই ধরনের একটা জটিলতার মধ্যে পড়ে গেছেন। আর আমরা জানি হচ্ছে মেজর কোনো বিষয় যদি না হয়, মাইনর বিষয়গুলোতে রিটার্নিং অফিসারের দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম হয়। অনেকেই মাইনর কিছু বিষয়কে ইগনোর করেন, আবার অনেকে এটাকে সিরিয়াসলি নেন। যেমন কোনো একজন প্রার্থী যদি ঋণ খেলাপি হন, তাহলে সকল রিটার্নিং অফিসারই হয়তো ব্যাংকের রিপোর্টের ভিত্তিতে তাকে তার প্রার্থীতা বাতিল করবেন। কিন্তু এই সই স্বাক্ষরের ক্ষেত্রে একটু এদিক ওদিক যদি হয়, অনেক সময় এটাকে ইগনোর করা হয়, উপেক্ষা করা হয়। এই কারণেই আমরা দেখতে পাই একই ধরনের সমস্যা নিয়ে একজন ব্যক্তি এক জায়গায় বৈধ হলেন, আরেক জায়গায় হয়তো বাতিল ঘোষণা হলেন। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন আমরা মহেশখালী কুতুবদিয়ার ক্ষেত্রে একজন প্রার্থীতা বাতিলের আমরা একটা পাই কক্সবাজারের। বলা হচ্ছে যে ট্রাইব্যুনালে অপরাধী যদি সাব্যস্ত হন, দোষী সাব্যস্ত হয়ে যদি দণ্ডপ্রাপ্ত হন, তাহলে ওনার প্রার্থীতা বাতিল হবে। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই যেটা
ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে এটা কেবলমাত্র কোনো অভিযুক্ত ব্যক্তির ফৌজদারি অপরাধে যদি বিচার হয়, শাস্তি হয়, তখনই ইনি বাদ যাবেন। কিন্তু কক্সবাজারের ক্ষেত্রে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কি, ট্রাইব্যুনালের যে সার্টিফিকেটটা এটা কিন্তু ওখানে জমা দেওয়া হয়নি। এখন কোন একজন প্রার্থী যদি ট্রাইব্যুনালের সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটান, তাহলে এটা পুরোটা রিটার্নিং অফিসারের হয়তো দোষ দেওয়া যায় না। যদিও রিটার্নিং অফিসার আবার এটাও দেখতে পারতেন যে যেহেতু ট্রাইব্যুনাল তাদের সবাইকে, নির্বাচন কমিশনকে বিশেষ করে এটা জানিয়েছে যে আদালত অবমাননা অথবা এই ধরনের মাইনের ইস্যুতে যদি কোনো দণ্ড হয় 3 মাস 6 মাস, এগুলো কিন্তু ফৌজদারি অপরাধের দণ্ডের মতো হবে না ট্রাইব্যুনালের। এ ধরনের কিছু ব্যত্যয় ঘটতে পারে যার কারণে একটা বিতর্ক আসে। তবে আমাদের একটা বিষয় হচ্ছে কি, এটার আপিলের সুযোগ আছে, আপিলের পর হাইকোর্ট আছে, ফলে যে কোনো একজন ভিকটিম চূড়ান্তভাবে ন্যায় বিচার পাবেন এরকম একটা ব্যবস্থা কিন্তু এখানে আছে। জি, ফেরদৌস মামুন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এর আগেই কিন্তু তাসনিম যারা জানিয়েছিলেন যে বা একটা অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনকে নিয়ে যে ভোটাররা তাদের ভোটার নাম্বার জানার যে উপায় সেটি নির্বাচন কমিশন রাখেনি, যে 5টি পদ্ধতিতে ভোটাররা তাদের ভোটার নাম্বার জানতে পারবে সেই 5টির কোনোটি কাজ করে না বলেও অভিযোগ করেছিলেন তিনি। এটি আসলে কেন মনোনয়নপত্র জমা নেওয়ার আগেই এই সমস্যাগুলোর সমাধান কেন করা হলো না? দেখুন, আসলে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে যিনি প্রার্থী হতে চান এবং নির্বাচন কমিশনে উভয়পক্ষেরই কিছু না কিছু দোষ বা ভুল ত্রুটি যাই বলে না কেন থাকতে পারে। কারণ আমি মনে করেন যে আমি যদি একটা সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, তাহলে আমাকে এর জন্য কিন্তু দীর্ঘদিন ধরে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যে নির্বাচন কমিশনের কি কি আইন আছে, আমাকে কি কি কাজ করতে হবে, এগুলি কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে। এটাকে রীতিমতো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, যেন আমি নির্বাচনের সময় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশন যে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে বলেছে সেগুলো যেন আমি ঠিক মতো ফুলফিল করতে পারি। যেটা তাসনিম যারা বলেছিলেন যে তার মূল সমস্যাটা হয়েছিল কিন্তু তার কাছে যে 1% ভোটের জন্য যে আবেদনগুলো চাওয়া হয়েছিল তিনি ভোটারদের কাছে গেছেন, কিন্তু ভোটাররা তার ভোটার নাম্বার বলতে পারছেন না। এটা আসলেও কিন্তু আমাদের বাংলাদেশে যেহেতু আমরা একটু অনেক বিষয়ে একটু অসচেতন, যে কারণে আপনি আমাকেও যদি হঠাৎ কিন্তু এই করে বলেন যে ভোটার আপনার নাম্বার ভোটার জানার নাম্বার জন্য কত, যেই আমার কিন্তু বলা ওয়েবসাইটে, সম্ভব না। এই ভোটার নাম্বার জানার জন্য যেই হ্যাঁ, ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটটিও আসলে কাজ করছিল না, এমন অভিযোগই তিনি করেছিলেন। এখন উনি অভিযোগ করছে, আমরা তো এটা নির্বাচন কমিশন এটাকে খণ্ডন করতে পারবে, আমাদের পক্ষে তো খণ্ডন করা সম্ভব না সেই সময় এটা কি আসলে কাজ করছিল কি করছিল না। কারণ বাংলাদেশে এই ঘটনা দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইটে, আপনি সরকারি ওয়েবসাইটে ঢুকলে হরহামেশাই দেখবেন না কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা হয়ে যেতে পারে। এটা হতে পারে, বাট আমি আপনাকে বলবো না যে তাসনিম যারা যে অভিযোগটা করছে, তাসনিম যারা ওনার পক্ষ থেকে অভিযোগটা করতে পারে, অভিযোগটা কতখানি সত্য বা যুক্তিযুক্ত সেটা তো আমি জানি না, আমার পক্ষে বলা সম্ভব না। কারণ এটার উচিত ছিল নির্বাচন কমিশনকে এই বিষয়টার জবাবটাও দেওয়া, যেটা নির্বাচন কমিশন জবাব না দিয়ে বিতর্কটার সৃষ্টি করছে। ওনারা যদি এটা সঠিক জবাবটা দিত তাহলে কিন্তু এই বিতর্কটার সৃষ্টি হতো না। যাক, তারপরও তাসনিম যারা যে এটা জমা দিয়েছে তাতে তিনি সম্ভবত তার এটা বাতিল হয়েছে। তারপরে খলিলি ভাই জানালো যে এটা শুধু বাতিল হলে হবে না, এটার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। সেই আপিলে যদি সেটা না টেকে সেই জায়গায় আপনি উচ্চ আদালতে যেতে পারেন। সুতরাং এই মুহূর্তে আপনি বলতে পারেন না একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে যে সে আর নির্বাচন করতে পারবে না, বিষয়টা কিন্তু তা না। তার সামনে আরো 2টি পথ খোলা আছে। আমরা আশা করব যে এই নির্বাচনে যাদের মনোনয়নপত্র প্রাথমিক এই ইয়েতে বাতিল হয়েছে তারা আগামীতে আপিল করে বা কোর্টে যে অধিকাংশই আপনি দেখবেন ফেরত পাবেন। অতীতে আমরা তাই দেখেছি যে অনেকেই এই ধরনের সমস্যায় বা জটিলতায় পড়েছিলেন, পরবর্তীতে আপিলে যে অথবা অনেকে আদালতে যে এটার হচ্ছে আপনার সমাধান পেয়েছিলেন। জি, আমি একটু মাসুমুর রহমান খলিল আপনার কাছে আসতে চাই যে একটু আগেই কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, যে একটি আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল হলেও ঢাকায় তার আসন, তার যে মনোনয়ন সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। মাহমুদুর রহমান মান্না তো যদি কাগজপত্র জমা দেন সেক্ষেত্রে আসলে একই কাগজপত্র বা কাছাকাছি ধরনের কাগজপত্রই হয়তো জমা দিয়ে থাকবেন, সেক্ষেত্রে একটিতে বৈধ ঘোষণা করা হলো, আরেকটিতে সেটি গ্রহণ করা হলো না, সেটি অবৈধ ঘোষণা করা হলো, এমনটি আসলে কেন? ফেরদৌস ভাই বিষয়টা কিন্তু একটু উল্লেখ করছিলেন আর কি। সেটা হচ্ছে উনি যে কারণে বাতিল হলো সেটা হচ্ছে ওনার স্বাক্ষরের একটু ঝামেলার কারণে, এটা কাগজপত্রের জন্য না। যেমন ওনাকে নিয়ে যে মৌলিক বিতর্ক সেটা হচ্ছে উনি ঋণ খেলাপি কিনা ব্যাংকের,
ইসলামী ব্যাংকে সম্ভবত ওনার প্রতিষ্ঠানের একটু লোন ছিল আর কি। তো সেই জন্য কিন্তু ওনার প্রার্থিতা বাতিল হয়নি, বাতিল হয়ে গেছে হচ্ছে কি ওনার স্বাক্ষরের ক্ষেত্রে একটু সামান্য বিচ্ছুতির কারণে। আমার ধারণা তারিখের বিষয়টা ছিল, তারিখ সেক্ষেত্রে তারিখ এটি কি তারিখ আবারও আপিল করার কোনো সুযোগ আছে কি? হ্যাঁ অবশ্যই আছে। অবশ্যই আপনি আছে। কিন্তু একবার না 3বার করতে পারবেন। প্রথম আপিলটা হচ্ছে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের ব্যাপারে আপিল, এরপরে হাইকোর্টে আপিল। হাইকোর্ট যদি না হয় তাহলে আপনার চেম্বার জজ অথবা আপিলের ডিভিশন আপিল, অনেক সুযোগ আছে। জি, আমরা আমরা এই সময়ে এসে একটি বিরতি নিতে চাই। বিরতির পরে ফিরে এসে আমরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে গেছে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি নিচ্ছি, সংবাদ সম্প্রসারণের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আপনাদের সাথে আমাদের সাথে আজ অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে বলছিলাম যে আলোচনা করতে চাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সামরিক অভিযান চালিয়ে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি সবশেষ বলেছেন যে যথাযথ পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, এমনটি ট্রাম্প জানিয়েছেন। আমি আসতে চাই ফেরদৌস মামুন আপনার কাছে। এই যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে বিশ্বে আর কোনো যুদ্ধ তিনি দেখতে চান না, কিন্তু তিনি ক্ষমতায় আসার পরেই আসলে আমরা যদিও দেখতে পেয়েছিলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু এই সময় এসে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাদের এবং তার স্ত্রী গ্রেপ্তার করার বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্ব রাজনীতি অনেক জটিল বিষয়। এখানে আপনি দেখবেন যে আসলে এই বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, সবচেয়ে বেশি শক্তিশালী দেশ এই বিশ্বে। দ্বিতীয় স্থানে আছে আপনার রাশিয়া। আপনি জানেন যে দ্বিতীয় দফায় ট্রাম্প যখন এই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, ট্রাম্প কেন জিতলেন আগে আমাদের সেটা বুঝতে হবে। ট্রাম্প জিতেছিলেন, ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা ফার্স্ট। উনি এই কথার মধ্যে দিয়ে আমেরিকান জাতিকে একটাই মেসেজ দিয়েছেন যে আমি যদি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে আমি আমেরিকান নাগরিকদের স্বার্থ সবার আগে দেখব। এবং আমেরিকানরা এই ট্রাম্পের এই এই ট্যাবলেট গিলেছিল, এবং তারা কিন্তু আমরা জানি যে বিশ্ব রাজনীতিতে ট্রাম্প একটা ঝুঁকিপূর্ণ ব্যক্তি হলে পরও আমেরিকান নাগরিকেরা তাকেই পছন্দ করে নিচ্ছে, কারণ তিনি আমেরিকার স্বার্থ রক্ষার জন্য কাজ করতে চেয়েছিলেন। এইটার শেষ উদাহরণ কিন্তু আমরা দেখতে পারলাম গত মাসে, যখন আমেরিকা তাদের বিশ্ব রাজনীতির যে পলিসি ঘোষণা করলো, সেখানে কিন্তু আমেরিকা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে বিশ্বের কাছে, যে আমরা এতদিন যে বিশ্ব শাসন করতে যাই, বিশ্বকে চালাতে যে আমেরিকা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে এই বিভিন্ন দেশকে সহযোগিতা করতে যায়, বিশ্বে খবরদারি করতে যায়। আমেরিকা তার এই ইয়েতে বুঝিয়ে দিয়েছে যে সে এখন আমেরিকাকে নিয়ে ভাবতে চায়, আমেরিকার অর্থনীতিকে নিয়ে ভাবতে চায়, আমেরিকার সামরিক শক্তি নিয়ে ভাবতে চায়। কারণ গত 50 বছর ধরে তারা বিশ্বের বিভিন্ন দেশে খবরদারি করতে যে আমেরিকা কিন্তু অর্থনৈতিকভাবে ধীরে ধীরে দুর্বল হয়েছে, এবং একটা পর্যায়ে যে বোঝা গেছে যে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ চালাতে গিয়ে বোঝা গেল যে রাশিয়া চীন যেভাবে অস্ত্রের প্রতিযোগিতায় এগিয়ে গেছে, আধুনিকায়নের দিকে এগিয়ে গেছে, সে জায়গাটাই কিন্তু আমেরিকা পিছিয়ে ছিল। ট্রাম্প কিন্তু বুঝতে পেরেছে যে এইভাবে চলতে থাকলে পরে আমেরিকান আধিপত্যবাদ আর বিশ্বে টিকবে না। যে কারণে পাশাপাশি আমেরিকা কিন্তু আরেকটা মেসেজ দিয়েছিল বিশ্বের কাছে, যে তোমরা ইউরোপ এশিয়া, তোমরা ইউরোপ এশিয়া নিয়ে থাকো, আমাকে আমেরিকা নিয়ে থাকতে দাও। তখনই কিন্তু একটা জিনিস যারা বোঝার তারা বুঝে গেছিল যে ভেনেজুয়েলার উপরে ট্রাম্পের হামলা বা খবরদারিটা এটা অবশ্যম্ভাবী। যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাম্প ভেনেজুয়েলাকে, শুধু ভেনেজুয়েলা না, আপনি জানেন যে পুরো দক্ষিণ আমেরিকা কিন্তু খুব শক্তিশালী কোনো দেশ দক্ষিণ আমেরিকায় নাই। যে কারণে এই সুযোগটা আমেরিকানরা নিচ্ছে যে ভেনেজুয়েলার যে তেল সম্পদ তার এখন দরকার, কারণ তার আর এখন আর মধ্যপ্রাচ্যের দরকার নাই। কারণ সে বুঝে গেছে যে মধ্যপ্রাচ্যে এই তেল সম্পদকে নিয়ন্ত্রণ করতে গেলে তার যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, উনি ওই জায়গা থেকে বের হয়ে আসে ওনার কাছের দেশ যেটা, সে জায়গায় তেল সম্পদকে কাজে লাগাতে চায়। এখন আপনি এই জায়গায় যেটা বলছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপট ভিন্ন হলে পরেও কিন্তু রাশিয়াও যেহেতু একটা অনেক বড় শক্তি,
সে কারণে কিন্তু রাশিয়ার সামনে অনেকে এই আপনার কথা বলেনি। আপনি দেখবেন যে রাশিয়ার এগেনস্টে যে এই যে ন্যাটো বাহিনী যুক্ত হয়েছিল, এই ন্যাটো বাহিনী যুক্ত হয়েছিল, এরা কিন্তু আহ, লড়াই চালায় যাওয়ার জন্য ইউক্রেনকে উৎসাহিত করছিল। এটা কিন্তু ইউক্রেনের জন্য না, তারা নিজেরা বেনিফিটেড হওয়ার জন্য। আপনি দেখেন এই যুদ্ধ চলাকালীন অবস্থাতেই কিন্তু আমেরিকা জেলেনস্কির সাথে চুক্তি করেছিলেন খনিজ সম্পদে, যে তার বিপুল পরিমাণ খনিজ সম্পদের উপর তাদের নজর পড়েছে। এবং ইউরোপের দেশগুলো কিন্তু এই এই এটাকে পুঁজি করে তারাও কিন্তু ইউক্রেনের অর্থনীতি বা ইউক্রেনের খনিজ সম্পদ আহরণ করতেছে। একটা জিনিস প্রকাশ পেয়ে গেছে যে আসলে যে বন্ধু হিসেবে জেলেনস্কি যাদেরকে কিন্তু ভেবেছিলেন, ফেরদৌস মামুন, আমি একটু এই জায়গাটায় আসতে চাই মাসুমুর রহমান খলিল আপনার কাছে, যে গত বছরে কিন্তু বাহরাইনের যে বার্ষিক নিরাপত্তা সম্মেলন ছিল সেখানে তুলসী গাবার্ড বলেছিলেন যে আর যুক্তরাষ্ট্র আর কোনো দেশের সরকার পরিবর্তনে কোনো ধরনের নাক গলাবে না বা এই সরকার পরিবর্তনে কোনো ধরনের ভূমিকা রাখবে না। তুলসী গাবার্ড হতে আমেরিকান নিরাপত্তা প্রধান, গোয়েন্দা প্রধান। উনি চূড়ান্ত কথা বলার মালিক না, চূড়ান্ত কথা বলার মালিক হচ্ছে ট্রাম্প। এবং ট্রাম্প আজকে যেটা বলবেন কালকে যে সেটাতে থাকবেন এমন কোনো গ্যারান্টি নেই। আপনি কয়েকদিন আগে আমেরিকান নিরাপত্তা কৌশল, যেটার কথা ফেরদৌস ভাই বলছিলেন, এটা প্রকাশ করা হয়েছে। ওখানে তাদের যে কৌশলের কথা বলা হয়েছিল সেটা হচ্ছে তারা ইউরোপ, এশিয়া অথবা আফ্রিকার চাইতেও পশ্চিম গোলার্ধকে কিন্তু বেশি গুরুত্ব দেবে। তার মানে হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল, তারপরে দক্ষিণ আমেরিকা, এসব জায়গা। তারই আমরা পরবর্তী পর্যায়ে ভেনিজুয়েলার সাথে এক ধরনের উত্তেজনা কিন্তু দেখতে পাই। ভেনিজুয়েলার বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকায় তারা মাদক পাচার করছে। আসলে এই অভিযোগের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে কি ভেনিজুয়েলার যে তেল সম্পদ এবং তাদের যে রেয়ার আর্থ আছে, মূল্যবান ধাতব সম্পদ, এটার উপরে আমেরিকান নিয়ন্ত্রণ দরকার মনে করছে ট্রাম্প। এবং এই নিয়ন্ত্রণের জন্যই কিন্তু সামরিক হামলা করা, এবং সামরিক হামলা করে এটা রিজিম চেঞ্জ করবে। আপনি তুলসী গাবার্ডের যে কথা বললেন রিজিম চেঞ্জ করবে না, এটা হয়তো সত্য হতে পারে মধ্যপ্রাচ্যের জন্য অথবা অন্য কোন অঞ্চলের জন্য, কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য আমরা পুরোপুরি সত্য দেখি না। কারণ ইরানে এখন যা ঘটছে তার পেছনেও কিন্তু এই আমেরিকান উস্কানি অথবা আমেরিকান যারা নীতি নির্ধারক আছে তাদের ইচ্ছার কিছু বিষয় আছে। কারণ ট্রাম্প বলছে যারা বিক্ষোভ করতেছে ইরানে তাদের উপর যদি কোনো ধরনের কঠিন পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেটার বিরুদ্ধে দাঁড়াবে হচ্ছে আমেরিকা। তার মানে রিজিম চেঞ্জের যে কথা আমরা আফগানিস্তানে এবং ইরাকে বলা যায় যে এক ধরনের ফেল করেছে আমেরিকা, সেটার পুনরাবৃত্তি হবে না এটা মনে করি না। তবে একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একসময় আমেরিকা তার প্রভাব বিস্তার করার জন্য যুদ্ধ করতো, লড়াই করতো। আর ট্রাম্পের নীতি হচ্ছে কি অর্থনৈতিক সম্পদ অর্জনের জন্য লড়াই করবে। এবং যেসব জায়গায় ট্রাম্প ইনভলভ হচ্ছে সব জায়গায় আগে এনশিওর করতেছে এখানে আমেরিকান ইকোনমিক ইন্টারেস্টটা। এই কারণেই কিন্তু তারা আপনার সেক্ষেত্রে মাসুমুর রহমান খলিলি, ট্রাম্প যেটি বলেছেন যে যথাযথ পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, আপনার কাছে কি মনে হয় আসলে এরপরে ট্রাম্প ভেনেজুয়েলা সরকারে কাকে বসাবে? একদমই সংক্ষেপে জানতে চাই। ভেনেজুয়েলার সরকার কাকে বসাবে এটা কিন্তু ট্রাম্প ঠিক করে রাখছে। ওখানকার একজন বিরোধী নেত্রী আছে যাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, যিনি ঘোষণা করেছেন যে যদি ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করে আমেরিকা যা চায় তাই পাবে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাবে। ওখানকার সম্পদ, তেল সম্পদ সবকিছুর উন্নয়নের জন্য আমেরিকা যেভাবে চায় এভাবে পদক্ষেপ নিতে পারবে। উনি তো রেডি আছে, হয়তোবা যেমন ট্রাম্প ঘোষণা করছেন যতক্ষণ পর্যন্ত এই পরিবর্তন কার্যকর না হয় ততক্ষণ পর্যন্ত আমেরিকা চালাবে। জি জনাব খলিলি এবং ফেরদৌস মামুন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজ সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকুন।